ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গোলাপগঞ্জের 7 জন ব্যক্তি গত আন্দোলনের সময় 4 তারিখে নিহত হয়েছে। তার মধ্যে 6 জন ছিল আমাদের গোলাপগঞ্জে, 1 জন ছিল মেট্রো এরিয়ায়। তো মেট্রো এরিয়া যিনি নিহত হয়েছেন বা যাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে মেট্রো এলাকায় মামলা হবে। বাকি যে মামলাগুলো এগুলো আমরা ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করতেছি, পরিবারের সাথে মামলাগুলো করার জন্য তারা আসতেছে। আমরা ইতিমধ্যে 3টি মামলা রেকর্ড করেছি গোলাপগঞ্জ মডেল থানায়। এর মধ্যে একটি ছিল 23 তারিখে, দ্বিতীয়টি করেছি আমরা গতকালকে রাত 8টার দিকে, আরেকটি এজাহার পাওয়ার পরে আমরা করেছি আজকে রাত্রে 12টার পরে, 12:15টার দিকে তৃতীয় মামলাটি রেকর্ড হয়েছে। মামলা রেকর্ডের বিষয়গুলো নিয়ে প্রথম যে মামলাটা, সেই মামলার বাদীর বিষয়ে একটু অভিযোগ উত্থাপিত হচ্ছে যে বাদী নাকি সিগনেচার করে নাই বা বাদী মামলা করে নাই, এই রকমের প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বাদী নিজেও বলতেছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে বাদী আমাদের এখানে আসে নাই, একজনের মাধ্যমে অভিযোগটা আমাদের এখানে পাঠাইছে, সেটা কিন্তু অলরেডি আমাদের মামলার কপিতে উল্লেখ করা আছে। তো আলটিমেটলি মামলাটা আমরা রুজু করেছি। এখন বাদীর যদি কোনো কমপ্লেইন থাকে, সে যদি মনে করে, বাদী তো অনেকেই হচ্ছে, 6টা মামলা হবে এখানে। তো প্রথম মামলাটির বাদী যদি মনে করে যে এটা সঠিক না, আমি তাকে পরামর্শ দিব, সে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হবে। যেহেতু মামলা হয়ে গেছে, এখন সে বিজ্ঞ আদালতে তার অভিযোগটা উত্থাপন করবে। বিজ্ঞ আদালত যদি মনে করে যে আসলে তার সিগনেচারটি সঠিক কিনা বা নকল কিনা, প্রয়োজনে বিজ্ঞ আদালত আমাদেরকে আদেশ দিলে আমরা সিআইডির মাধ্যমে এটা এক্সপার্ট পরীক্ষা করে আমরা নিয়ে আসবো যে আসলে যে সিগনেচারটা করছে এটা অরিজিনালি তার সিগনেচার কিনা, সেটা সুযোগ আমাদের রয়ে গেছে। তো আমাদের মামলা হওয়ার পর থেকে আমরা মোটামুটি গতকালকে আজকে পর্যন্ত 3টা মামলা রেকর্ড হলো, অবশিষ্টগুলো আমরা প্রক্রিয়াধীন আছে, আমরা ডাকছি। তারা এসে পৌঁছালে বাকি মামলাগুলো আমরা রেকর্ড করব। পাশাপাশি আমরা এই বিষয়ে অভিযানও শুরু করছি। আলটিমেটলি আপনারা জানেন যে পরিস্থিতি একটু খারাপ ছিল গোলাপগঞ্জ থানার। আমি আসার পরেও আমাদের পুলিশের কোনো মুভমেন্ট ছিল না। তো এই সমস্যা থেকে আমরা ইতিমধ্যেই বেরিয়ে আসতে পেরেছি। এখন মামলাগুলো হয়ে গেলে এই মামলার বিষয় নিয়ে আমরা কন্টিনিউ কাজ করব, এইটা মোটামুটি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর আমি নতুন জয়েন করেছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমার সবে মাত্র 8 দিন বা 9 দিন হয়েছে এই থানায় যোগদান করা। তো একটা বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যোগদান করেছি। আশা করি সকল পরিস্থিতিকে কাটিয়ে উঠে এই মামলাগুলো সম্পর্কে উপযুক্ত বিচার দিতে আমি সমর্থ হব, এই প্রত্যাশা রাখছি। আরেকটি বিষয় একটু বলে নেই 1 মিনিটে, সেটা হচ্ছে অনেকেই বলতেছে যে বিভিন্ন মানুষের নাম আসতেছে যারা হয়তো এই ঘটনার সাথে জড়িত না। তো যেহেতু এজাহার পাওয়ার পরে এটা তদন্ত হবে, এটাই তো লাস্ট স্টেজ না, মামলাগুলো তদন্ত করবো আমরা, প্রকৃত অর্থে কোনো নিরীহ মানুষ এটার সাথে আছে কিনা সেই বিষয়টা আমরা যাচাই করে দেখব। যদি কোনো নিরীহ মানুষ এটার সাথে এখানে চলে আসে ভুলে তার নাম, তাকে আমরা অভিযোগপত্র দাখিলের সময় অব্যাহতি দিয়ে দিব। ধন্যবাদ। সশরীরে এসে আমাদের এখানে দিয়ে গেছেন। আমাদের একটা দিয়েছে রেজাউল করিম, হ্যাঁ, বাদী হচ্ছে রেজাউল করিম, যেটা প্রথমটা নিয়ে আপনারা এই পাচ্ছেন। দ্বিতীয় বাদী হচ্ছে খাদিজা মাহিনুর, উনি হচ্ছে যিনি মারা গিয়েছেন ওনার স্ত্রী, উনি নিজেই এসেছিলেন, হ্যাঁ উনি নিজেই এসেছিলেন এবং আমরা দিয়ে গেছেন। তৃতীয়টা হচ্ছে আপনার সাইদ আলম বাদী, এইটা হচ্ছে যিনি ভিকটিম ওনার আপন ভাই, উনিও এসেছিলেন। এগুলো আমরা এখানে ছবি সহ তুলে রেখেছি যে আমাদের কাছে হস্তান্তর করতেছে জারের কপি, সেগুলো আমাদের কাছে আছে। তো আমাদের মামলা নম্বরগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, কাগজ দিয়ে দিব। আলটিমেটলি 3টা মামলা রেকর্ড হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মীর মোহাম্মদ আব্দুল নাসের। আমি গত 15/8 এই মাসের 15 তারিখে এই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। কিন্তু এর আগে গেছে যে বলছেন যে এই যে ছেলেটা যেটা আছে যে মামলাটা ফাটাইছে, কিন্তু যে এক্সপার্টের কাছে যে সে স্বাক্ষর করছে সে স্বীকার করছে, তাকে জোরপূর্বক তাকে স্বাক্ষর দিয়েছে। এটা বলছে যে একটা চিত্রপক্ষ আছে যারা মনে করেন এখানে বিভিন্ন ভাবে মামলা দিয়ে ফায়দা লুটাচ্ছে। আচ্ছা, এখন আমি বলি একটা কথা। বিষয়টা হচ্ছে যে ব্যক্তি দাবি করতেছে যে তাকে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছে, সে বলতেছে স্বাক্ষর তার, কিন্তু জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছে, এটাও একটা তদন্তের বিষয়। সে যদি এই বিষয়ে কোর্টে বলে যে আমাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছে, এই বিষয়টা কোর্ট যদি আমাকে বলে আপনি তদন্ত করেন, এই বিষয়টা আমি তদন্ত করব। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বাক্ষর তাকে জোর করে করানো হলে তাহলে তো সে আদালতে যাচ্ছে না কেন? আদালতে শরণাপন্ন হোক সে। আমি চাই সে দ্রুত আদালতে শরণাপন্ন হোক, আদালতে আমাকে নির্দেশ দেখ,
আর ঘটনা তো সত্য, মারা গেছে, এখানে কিন্তু এটা তো আর মিথ্যা বলার সুযোগ নেই। যে ব্যক্তি মারা গেছে, মামলা যে একটা হয়েছে, হয়তো সে বাদী না হলেও কেউ হতো, ঘটনা তো জেনুইন। একজন ব্যক্তি শহীদ হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে, তার বিচার তো সে পাবে, যে কেউ বাদী হোক, তার বিচারটা তো তাকে আমাকে নিশ্চিত করতে হবে। তো এ বিষয়ে সে যদি প্রশ্ন উত্থাপন করে, আমি তাকে সাজেশন দিব যে সে যেন বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়। তো আপনি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম আপনাকে, যে তৃতীয় একটা পক্ষ এখানে মামলা নিয়ে ফায়দা লুটার চেষ্টা করতেছে, আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, ওনারা যে বলতেছেন যে পরিবার থেকেও তাদের আগ্রহটা বেশি, এই বিষয়টা আপনারা বিশেষভাবে কোনো নজরদারি করবেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই নজরদারি করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পরিবার থেকে যদি দ্রুত মামলাটা করতো, তাহলে কিন্তু এই সুযোগটা কেউ পেত না। আলটিমেটলি এই যে তাদের পরিবার থেকে ডিলে করার কারণেই এই সুযোগটাকে কিন্তু অনেকে কাজে লাগাচ্ছে। তো তারা যদি আলটিমেটলি ঘটনাটার পরই যদি এটা হয় থানায় না হোক, অন্তত কোর্টেও যদি মামলা করতো, তাহলে কিন্তু এই মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যদি আমি বলি, তারা এই সুযোগটা কিন্তু মাঝখানে নিতে পারতো না। এই দেরি হওয়ার কারণে কিন্তু এই সুযোগটা তারা অনেকেই হয়তো নিছে। তো এগুলো আসলে তদন্ত সাপেক্ষে বের করা সম্ভব, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। এত দ্রুত সময়ের মধ্যে হতে সম্ভব হবে না। হুম। যেটা বললো আর কি। তো এই বিষয়ে সে অনেক ভয় পাইতেছে, সে কিন্তু একদম মানসিক রোগী হয়ে গেছে, সে মানুষদেরকে দেখা মাত্র সে কান্নাকাটি করতেছে। আর কোনটা যে রেজাল্ট, হ্যাঁ, কান্নাকাটি করতেছে সে। আমরা আমাকে ভাই আরেকটা বিষয়, নাজমুলের মায়ের সাথে আমরা কথা হয়েছি, উনি আমার বক্তব্য দিচ্ছেন, উনি একটা বিষয় আমাদেরকে জানাইছেন যে উনার যে বউ, ওনার বউর সাথে যে নাজমুলের বিয়ে হয়েছে 1.5 মাস হয়েছে, ওনার বউ যখন ওনারা বিয়ে করে নিয়ে আসছেন, ওনার বউ কিন্তু মাথার প্রবলেম আছে, সেজন্য মানসিক প্রবলেম আছে। ওনারা ডাক্তারও দেখাইছেন, কিছু প্রেসক্রিপশনও আছে। উনি বলছেন যে যদি আমরা মামলা করি, আমাদের পরিবার থেকে করবে, ওনার বউকে যদি মামলা করে। আচ্ছা, এখন এই বিষয়টা কি নিয়ে এই বিষয়ে আমার একটু কথা বলার আছে। সেটা হচ্ছে যে আজকে 4 তারিখের ঘটনা, আজকে হচ্ছে আপনার 26 তারিখ, তাহলে আমি মাঝখানে যদি ধরি 22 দিন, এই 22 দিনে কেন তারা, আমি যোগদান করার পরেও 8-9 দিন হয়ে গেল, কেন তারা পরিবার থেকে আমার কাছে আসতেছে না, কেন তারা অভিযোগ দিচ্ছে না? তো যখন কোনো সদস্য পরিবারের যিনি মারা গেছেন, ওনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যখন আমার এখানে আসবে না, তখন এটা একটা সন্দেহের সৃষ্টি করতেছে যে কেন তারা আসতেছে না। পাশাপাশি যিনি মারা গেছেন, ওনার স্ত্রী আমার কাছে এসে অভিযোগ দাখিল করছে, এবং শুধু অভিযোগ দাখিল করছে তা না, অভিযোগের সাথে তাদের বিবাহের যে ছবি সেইটা সঙ্গে সঙ্গে সংযুক্ত করে দিছে, ওনার বিবাহের যে কাবিননামা সেটা সংযুক্ত করে দিছে। তো সুতরাং এখন স্ত্রী দাবি করতেই পারে যে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, এটা তো আসলে তার অধিকার, সে আমার কাছে সেই বিচার চাইতেই পারে। এখন তার বাবাকেই যে আসতে হবে বা মাকেই যে আসতে হবে বা ভাই বোন কেন আসলো না, এইটা নিয়ে বিতর্কের কোনো কারণ নাই। আমি মামলার এজাহার পেয়েছি, এজাহারটা সঠিক কিনা, এইটা ঘটনাটা সঠিক কিনা, এই আলোকে আমি তদন্ত শুরু করব। তদন্ত করে আমার কাছে যাদেরকে দোষী প্রমাণিত হবে, আমি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করব বিজ্ঞ আদালতে। যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে না, একেবারে সঠিকভাবে ন্যায় নীতির সাথে স্বচ্ছতার সাথে তদন্ত করে, যেটা আমার কাছে মনে হবে যে সে জড়িত না, তাদেরকে আমরা এই মামলা থেকে অব্যাহতি দিয়ে দিব, সে যেই হোক। আর রেজাল্ট করিমের ব্যাপারে যেটা, সে যে এখন ভয়ভীতিতে আছে, হ্যাঁ। তার ব্যাপারে সে নিরাপত্তা বুঝতেছে। তার একটু আচ্ছা, এই বিষয়টা হচ্ছে, সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমার এখানে এসে সে জিডি করতে পারে। নিরাপত্তার বিষয়টা আমি তার দেখবো। তারা কি মানে তারা পরিবারের পক্ষ থেকে কি আপনার কাছে এসেছিল কি? না, নিরাপত্তার বিষয় আমার কাছে আসে নাই। না, ওনারা হ্যাঁ, অভিযোগ দিচ্ছে। আমি বলি সিগনেচার তাকে জোর করে নেওয়া হয়েছে। তো এই বিষয়ে সে আমার কাছে লিখিত একটা কাগজ নিয়ে এসেছিল। তা আমি বলেছি যে যেহেতু মামলা রুজু হয়ে গেছে, এটা কোর্টে চলে গেছে, বিজ্ঞ আদালত এটা সিদ্ধান্ত দিবে যে আসলে আপনার সিগনেচার কিনা, আপনাকে জোর করে নেওয়া হয়েছে কিনা, এটা সিদ্ধান্ত বিজ্ঞ আদালত দিবে। এটা আমার যে এখতিয়ার নেই, মামলা রুজু করার পরে আর আমার এখতিয়ার থাকে না, এটা বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দিবে। কিন্তু সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে, এইটা অবশ্যই আমার কাছে আসলে আমি সেই বিষয়টা দেখবো। আচ্ছা,